আশফাকদা, নেপালের একেবারে অরাজকতার পরিস্থিতি যেমনটা গত 3 বছর পর পর দেখা যাচ্ছে, এক ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, এবং গত বছর বাংলাদেশ, এবার নেপাল, একেবারে গণ অভ্যুত্থান দেখা গেল, সরকারকে পিছু হটতে হলো, সরকার পদত্যাগ করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে, এবং শেষমেশ একেবারে বাংলাদেশের কৌশলেই অরাজকতার পরিস্থিতি সারা দেশ জুড়ে, নেপাল জুড়ে। হুম। নেপালে কি বলবো, খুব মানে যা সাম্প্রতিক যা প্রেক্ষাপট, সত্যি ভাববার বিষয়। যেভাবে শ্রীলঙ্কায় ঘটনাগুলো ঘটেছিল, যেভাবে শ্রীলঙ্কার সরকার উচ্ছেদ করা হয়েছিল, সেই একইভাবে বাংলাদেশ, তারপরে নেপাল, আর নেক্সট ভারতবর্ষের দিকে ইঙ্গিত যাচ্ছে। এই কারণে ভারতবর্ষের আমাদের প্রত্যেকটা মানুষকে, ভারতবর্ষের রাজনৈতিক নেতৃত্বদের এবং যারা সরকার রয়েছেন তাদের দায়িত্ব ভারতবর্ষের যেন এই প্রতিবেশী দেশগুলির প্রভাব যেন এখানে না পড়ে, সেটা ভেবে দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেভাবে মিডিয়াকেও পর্যন্ত যারা সরকারের সবসময় গুণগান করতো, তাদের যেভাবে মারা হয়েছে, তাদের মিডিয়া হাউস গুলো যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, সেখানে আমাদের মিডিয়া হাউস গুলো যারা শুধু একতরফা সরকারেরই প্রচার করে বেড়ায়, বরং প্রশ্ন করে না, জনতার যে ক্ষোভ, সেই প্রশ্নগুলো করে না, সেটাও একটা ভাবার বিষয় হচ্ছে। যদি আমি বলি 2025 সালের সেপ্টেম্বরে এখন যেটা আমাদের, এটা একটা ইতিহাস হয়ে দাঁড়িয়ে যাচ্ছে যে নেপাল সরকার প্রায় মানে বন্ধ করতে বাধ্য হয়েছে ফেসবুক, এক্স, ইউটিউব, লিঙ্কডইন, রেডিট, স্ন্যাপচ্যাট বন্ধ করে দেই। এবং তারপরেই যদি আমরা দেখি, মোটামুটি 2025 সালের শুরুতেই নেপালে 6.5 মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী ছিলেন এবং বর্তমানে 14.3 মিলিয়ন, প্রায় 48.1% সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেন। কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়ে যাচ্ছে দেশের পরিসরে, একটা মানে বিশাল, মানে 246টি টিভি চ্যানেল, প্রায় রেডিও 1000 সামথিং রেডিও স্টেশন, সবগুলো আস্তে আস্তে সরকারের পক্ষে চলে যাওয়ায় এটা একটা বিশাল বড় মানুষের মধ্যে, মানে মানুষের কথাগুলো পৌঁছাচ্ছিল না, মানুষের যে জনতার যে সেটাই সুযোগ হয়তো বিদেশি কোনো শক্তি নিয়েছে বা এই জনরোষের শিকার হয়ে গেছেন। এটা খুব ভাবার বিষয়, আমাদেরকে খুব সাবধানে এই বিষয়টাকে নিয়ে থাকতে হবে। জেএনজির যে নেতৃত্বাধীন যে বিক্ষোভ, সামাজিক গণমাধ্যম নিষেধাজ্ঞার প্রতিবাদে, বা মানে এটা ভাবার বিষয় যে মানে একমাত্র একটা মিডিয়া ছিল সোশ্যাল মিডিয়া, যার মাধ্যমে জনগণ নিজের আওয়াজটাকে তুলে ধরতে পারছিল। কারণ টিভি মিডিয়া বা স্যাটেলাইট চ্যানেল গুলো সব বাক স্বাধীনতায় হস্তক্ষেপ, যার কারণেই পুরো অগ্নি একেবারে আগুনে পুড়ছে সারা নেপাল। এটা ভারতবর্ষকে ভাবা উচিত, কারণ যেভাবে ডিজিটাল একটা আইন নিয়ে আসা হয়েছে সোশ্যাল মিডিয়া গুলোকে নিয়ন্ত্রণ করে দেওয়ার জন্য, বা টিভি বা ইউটিউব মিডিয়া বা ফেসবুকের মাধ্যমে এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যেইভাবে এই আইনটা নিয়ে আসা হয়েছে, এগুলো কিন্তু নরেন্দ্র মোদীজিকে বা ভারতবর্ষের সরকারকে ভেবে দেখা উচিত যে আগামী দিনে এই মানুষের ক্ষোভ এইভাবে নিয়ন্ত্রণ করলে, বা যেভাবে আরটিআই অ্যাক্টকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে, ওইভাবে যদি হতে থাকে, তাহলে মানুষের ক্ষোভটা কোথায় যাবে? কোথাও তো বলার একটা জায়গা থাকবে। সেই সোশ্যাল মিডিয়া আছে, সেটাকেও যদি সংকীর্ণ করে দেয়, বাক স্বাধীনতাতে আঘাত করে দেয়, তো বাক স্বাধীনতাতে আঘাত দিলে কি হতে পারে সেটা নেপাল মাধ্যমে আমরা একটা জ্বলন্ত উদাহরণ আমরা বুঝতে পেরেছি। আগামী দিনে ভারতবর্ষ যেন না হয়, এটাই আমরা চাই। আশফাকদা, কতটা সাবধানে থাকতে হবে সারা ভারতে, যেভাবে নেপাল লাগোয়া ভারতের যে সীমান্তগুলি রয়েছে সেইগুলোতে আরো আঁটোসাঁটো নিরাপত্তা তো ইতিমধ্যেই ভারতীয় সেনার তরফ থেকে রাখা হচ্ছে, পাশাপাশি কতটা সতর্ক থাকতে হবে ভারতীয় সেনাকে? ভারতের সেনাকে আমার মনে হয়, ইন্ডিয়ান আর্মি ইজ ভেরি প্রফেশনাল, এবং ভারতের সেনা সবসময় সতর্ক আছে। কিন্তু ভারতের সেনার মধ্যে আমাদের সব সক্ষমতা আছে, কিন্তু প্রবলেম হচ্ছে পলিটিক্যাল নেতারা
বা পলিটিক্যালি যারা পাওয়ারে বসে আছেন, তারা কিন্তু ভারতীয় সেনাকে নিজের মতন কাজ করতে অনেক সময় দেয় না। তো এইটা প্রথমে পলিটিশিয়ানদের এটা ঠিক করতে হবে। এইভাবে যদি ভারতীয় সেনাকে তাদের ইনপুট এর অনুসারে যদি কাজ করতে দেওয়া হয়, আশা করি ভারতের সেনা সব জিনিসকেই নিয়ন্ত্রণ করতে সক্ষম। ভারতবর্ষের একমাত্র সেনা যে প্রচন্ড প্রফেশনাল, সরকারের সঙ্গে ঘুল মিলিয়ে যায় না। মানে সরকার এই যে বর্তমানে ইউজ করা হয়, যেমন আমি দেখলাম কিছুদিন আগে ঘটনা ঘটলো, মমতা ব্যানার্জির ওই একটা বাংলা ভাষা নিয়ে একটা প্রোগ্রাম তৃণমূল পার্টি করছিল, যেইভাবে আর্মি দিয়ে ওটা সরানো হলো, সেটা তো একদম সম্পূর্ণ একটা পাবলিকলি চলে আসা, মানে সংঘর্ষ করা। সেনার সে কাজ কিন্তু নয়। সেনার কাজ হচ্ছে বাইরের শত্রুকে আহ বাইরের শত্রু থেকে দেশকে রক্ষা করা। আপনি দুটো জিনিস লক্ষ্য করবেন, যে পুলিশের ক্ষমতা আছে আম, এইখানে ভিতরে গুলি চালানোর, কিন্তু আর্মির সেটা পাওয়ার দেওয়া হয়নি যে ভিতরে গুলি চালাতে পারবে, সিটিজেনদের উপর গুলি চালানোর ক্ষমতা নেই। পুলিশের আছে, কিন্তু পুলিশের অনেকগুলো নিয়ম কানুন আছে। সেনাকে এই জন্যই ক্ষমতা দেওয়া হয়নি যে সেনার গুলি যখন চলে তখন কোনো নিয়ন্ত্রণ থাকবে না, সেজন্য ওটা বোর্ডারের দিকে মুখ করে থাকে। দেখবেন যখন বিএসএফ রা নিয়ে থাকে, তো সেনা সবসময় আমাদের অন্তর বিষয়ে কোন রকম হস্তক্ষেপ করবে না। এটা যেদিন হয়ে যাবে সেদিন কিন্তু আমাদের এই যে সিস্টেমটা ব্রেক হয়ে যাবে। মানে আমি যদি বলি, ভারতের চারপাশে ভূ রাজনৈতিক অনিশ্চয়তা বেড়েছে, তাই সীমান্ত থেকে যে সাইবার স্পেস, আকাশ থেকে উপকূল, সবখানায় সেনা নিরাপত্তা যন্ত্রকে উচ্চ সতর্ক কিন্তু থাকতে হবে। মূল পয়েন্টে যদি আমি বলি, এলএসি বা এলওসি নেপাল ভুটান সীমান্ত নজরদারি খুব কড়া করতে হবে। ড্রোন পোর্টাল রিয়েল টাইম ইন্টেল শেয়ারিং আমাদের জোরদার করতে হবে। সাইবার ক্রিটিক্যাল যে অবকাঠামো যেটা হয়েছে আমাদের, বিদ্যুৎ গ্রিড, রেল, এয়ারপোর্ট, নেটওয়ার্ক, মানে এই 24 ঘন্টা সাইবার মনিটরিং খুব দরকার। কারণ আপনি দেখছেন যে নেপালের প্রধানমন্ত্রী অনিমেষ বাবু, নেপালের প্রধানমন্ত্রী চলে যাচ্ছেন একদম তাই। হেলিকপ্টার করে, একেবারে কিন্তু কোথায়? অস্মাকদা বলতে গেলে বাংলাদেশ থেকে যেভাবে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল ঠিক সেই রকম। একদম একই চিত্র। কিন্তু আমরা জানি না যে এখন পর্যন্ত আপনার কাছে ইনফরমেশন আছে কিনা, কিন্তু আমার কাছে ইনফরমেশন নেই এখন পর্যন্ত যে আদৌ এই হেলিকপ্টারটা গেল কোথায়, বা কোথায় কোন দেশে গেছে, বা কোথায় পাওয়া গেছে। কিন্তু বাংলাদেশের আমরা জানি যে প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে, ভারতে আশ্রয় গ্রহণ করেছিলেন। এই জিনিসগুলো খুব মানে ভেবে দেখার বিষয়, যে ভারতে আসলে আবার এর প্রভাব পড়বে না তো নেপালের সীমান্ত পেরিয়ে, আবার নেপালের এই আন্দোলনকে আমাদের দেশে প্রভাব ফেলতে পারে কিনা। কারণ আমাদের অনেকটা তো ওপেন আছে, নেপালের আসতে পারে, মানে আমাদের পাসপোর্ট ভিসা তো লাগে না। এটা একটা বড় বিষয়, যে এই জিনিসটা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। তারপরে আপনার যদি আমি বলি, আকাশপথ আমাদের এটা খুব ক্রিটিক্যাল। কোস্ট গার্ড যে নৌসেনা, এই যৌথ টহল, এয়ার ডিফেন্স, কুইক রিঅ্যাকশন ইউনিটকে হাই অ্যালার্ট থাকতে হবে। এবং অভ্যন্তরীণ নিরাপত্তা আমাদের এখন দুর্গাপুজো, পশ্চিমবঙ্গে উৎসব, তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উৎসবে জনসমাগম, এগুলোকে কিন্তু রাজ্য কেন্দ্র সমন্বিত কন্ট্রোল রুম থাকা দরকার, এবং সতর্কতা থাকতেই হবে খুব। এটাকে আমাদের খুব হালকা নিলে একদমই তাই। হবে না। শুধু শুধু ভারতের বিভিন্ন প্রান্ত নয়, অর্থাৎ বিভিন্ন রাজ্য থেকে শুরু করে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাতেও নজরদারি আরো কড়া একদম করতে হবে, একদম। এমনটাই আপনার মত।